এখন দেখবেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হেলথ শো, পরিচালনা ডাক্তার শাহেদ ইমরান। সুধী দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শ্যামা। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে রেডিও পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও। প্রিয় দর্শক, এবারে থাকছে আমাদের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ মতামত পর্ব। চলুন দর্শক দেখে আসি এই পর্বে কি পরামর্শ থাকছে আপনাদের জন্য। দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি হেলথ শো এর বিশেষজ্ঞ মতামত পর্বে। আজকে আমরা আলোচনা করব একটি নতুন বিষয়, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড নিয়ে। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার তৌহিদুল আলম স্যার। উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের অধ্যাপক। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। স্যার, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি বাংলাদেশে আপনি প্রথম পায়োনিয়ার এই জায়গাটাতে। এটা হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। স্যার, এটা আসলে কি ধরনের প্রসিডিওর বা কিরকম ধরনের একটা বিষয় একটু যদি বলেন। ধন্যবাদ। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড বলতে আমরা বুঝি, আমরা নর্মালি যে আল্ট্রাসোনোগ্রাফি করি শরীরের বাইরে থেকে একটা প্রোব দিয়ে স্ক্যান করে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি ভিতরে কি সমস্যা আছে। আর এখানে হচ্ছে এন্ডোস্কোপের মাধ্যমে আমরা শরীরের ভিতরে ঢুকে, মুখের ভিতর দিয়ে পাকস্থলী বা খাদ্যনালীর ভিতর ঢুকে আমরা ওইখান থেকে আল্ট্রাসাউন্ড করি। তাতে সুবিধা হচ্ছে নর্মাল আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা শুধু পাকস্থলী বা খাদ্যনালী বা ডিউডিনামের ভিতরে কোনো প্যাথোলজি থাকলে, কোনো রোগ থাকলে আমরা দেখতে পারি। কিন্তু অনেক সময় হয় এই রোগটা হয়তো পাকস্থলীর বাইরেও চলে যায়, বা কোনো পাকস্থলীর বাইরের একটা রোগ পাকস্থলীকে চাপ দিচ্ছে, এরকম একটা সমস্যা হয় যেটা ভিতর থেকে বোঝা যায় না। ওই রোগটা বোঝার জন্য আমরা এন্ডো আল্ট্রাসাউন্ড ব্যবহার করি। এটা সিটি স্ক্যানের মতো। সিটি স্ক্যান যেমন বাইরের থেকে পুরো একটা ইমেজ দেয়, ক্রস সেকশনাল ইমেজ, আল্ট্রাসোনোগ্রাফিতে ভিতর থেকে ওই ছবিগুলো আমরা পাই। এবং সুবিধা হচ্ছে এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা হয়তো ওই যে প্যাথোলজি বা যে রোগটা পাওয়া যায় এই সম্পর্কে আরও ডিটেলস জানা যায়। বায়োপসি নেওয়া যায়, ফাইন নিডল অ্যাসপিরেশন বলি আমরা, ওখান থেকে সেল নেওয়া যায়, বা অনেক অপারেশনও এর মাধ্যমে করা সম্ভব। মোট কথা পেটের মধ্যেকার একটা স্ক্যান বা সবকিছু বোঝার জন্য একটা বিষয় আর কি। স্যার, একটু বলবেন কি যে এটা কি, এটার মাধ্যমে কি কি রোগ সাধারণত নির্ণয় করা যায় বা এটার ইউজটা কি? এটার ব্যবহার যদি আমরা দুটো ভাগে ভাগ করি, যে রোগ নির্ণয় এবং চিকিৎসা। রোগ নির্ণয় বলতে আমরা খাদ্যনালীতে সাধারণত খাদ্যনালীর ক্যান্সারগুলো আমরা সাধারণত এন্ডোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিস হয়, কিন্তু এটা আমরা অপারেশনের জন্য একটি স্টেজিং করি, যে আদৌ অপারেশন করা যাবে কিনা বা অপারেশনের বাইরে চলে গেছে কিনা, ভিতরে আমরা লিম্ফ নোড বিভিন্ন ধরে গেছে কিনা, এটা দেখার জন্য আমরা এন্ডো আল্ট্রাসাউন্ড করে আমরা স্টেজিং করতে পারি। কারণ অনেক সময় হয় আমাদের যে ট্রেডিশনাল ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান বলি, পেট সিটি বলি, এগুলো করে স্টেজিং আন্ডার স্টেজ থাকে, যেটা এন্ডো আল্ট্রাসাউন্ডে এই স্টেজিংটার সেন্সিটিভিটি বা স্পেসিফিটি অনেক বেশি। তা এই ধরনের ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা কমে যায়। তেমনিভাবে পাকস্থলীতেও, পাকস্থলী আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার বলি, যেটা হয়তো অপারেবল বা কেটে ফেলে রোগী একদম ভালো হয়ে যায়, এটা শুধুমাত্র এন্ডো আল্ট্রাসাউন্ড মানে এই নির্ণয় করা সম্ভব, যেটা অন্য কোনো টেস্ট আসে নাই, যার দিয়ে আমি খুব আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার মানে ক্যান্সার খুব আর্লি স্টেজ যেটা কেটে ফেলা সম্ভব, এটা আমরা এই এন্ডো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নির্ণয় করতে পারি। সূক্ষ্মভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম মানে এত সূক্ষ্ম, আমি বলবো এইভাবে যে পাকস্থলীর যে 6টা লেয়ার আছে, ইন্ডিভিজুয়াল লেয়ার পর্যন্ত দেখা যায়, মিউকাস লেয়ার, তার নিচের লেয়ার, তাহলে প্রত্যেকটা লেয়ার যেটা সিটি স্ক্যানে সম্ভব না, অন্য কোনো ইমেজিং এ এই ইন্ডিভিজুয়াল লেয়ার দেখতে পাবে না। আর এন্ডো আল্ট্রাসাউন্ডে প্রত্যেকটা লেয়ার বলে দিচ্ছে এই টিউমারটা কোন লেয়ার পর্যন্ত ইনভেশন আছে। তাহলে এটা এই গাইডেন্সটা পেলে সার্জন তাহলে সেভাবে কাটাকাটি করতে পারে এবং এটির জন্য অপারেশনের সাকসেসটা অনেক বেড়ে যায়। এটা কি স্যার বাংলাদেশে কোথায় কোথায় সম্ভব? বা এটা আসলে প্রথমে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা শুরু করেছি এটা। এখন ঢাকা শহরে কয়েকটা সরকারি প্রতিষ্ঠানে চলছে, কিন্তু আমরা মোটামুটি বাই দিস টাইম আমরা 100 কেস করে ফেলেছি ইয়ে দিয়ে, এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগে নিয়মিতভাবে এই পরীক্ষাটা হচ্ছে এখন। অর্থাৎ এটা তো একটা বড় সাফল্য স্যার আপনাদের জন্য আর কি। স্যার, আমাদের দেশে আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের প্রসিডিওরে খরচের বিষয়টি, কারণ অনেকেই তো এটা এফোর্ড করতে পারবেন কিনা সেটা যদি বলেন। স্বভাবত খরচের একটা প্রশ্ন আসেই, এটা খুব ব্যয়বহুল, পুরো সেট আপ অনেক ব্যয়বহুল, যার জন্য প্রাইভেট সেক্টর আজ পর্যন্ত ডেভেলপ করে নাই।
কিন্তু আমরা মনে করি দেশের একমাত্র প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই ধরনের একটা সাপোর্ট থাকা উচিত, না হলে এই করার জন্য হয়তো লোকজন ভারত বা আশেপাশে দেশে চলে যাবে। তো এইটা শুরু করার পরে আমরা বলতে চাই যে অনেক রুগী আমরা এখন এই সেবা দেওয়াতে আর দেশের বাইরে যাচ্ছে না, আর ভবিষ্যতে হয়তো আরও আমরা এটা প্রতিরোধ করতে পারবো। শুধু এন্ডো আল্ট্রাসাউন্ডের জন্য অন্তত আমার দেশের বাইরে রুগী যাবে না। এটা ব্যয়বহুল, আমরা এখনো পর্যন্ত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা ফ্রি করে থাকি। হয়তো অতি সত্বর আমরা একটা নমিনাল চার্জ আমরা ইম্পোজ করব মেইনটেনেন্সের জন্য। আসল যে চার্জ আসে এটা খুব ব্যয়বহুল, এটা রোগীদের জন্য একটু বার্ডেন হবে, কিন্তু আমরা আসলে এই সেবাটা বিনা পয়সায় দিচ্ছি এই মুহূর্তে। মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনারা করছেন এটা বিনা পয়সায়? বিনা পয়সা। এই পর্যন্ত আমরা 100 কেস করেছি বিনা পয়সায়, আমরা রোগীদের কাছ থেকে কোনো পয়সা নেইনি। এটা কি বাইরে, সেক্ষেত্রে বাইরে কি কেউ করতে পারবে বা বাইরে করে? বাইরে রেফার্ড কেসগুলো আমরা অবশ্যই করব। অন্য কোনো যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি কেউ রেফার করে আমরা, যদি ইন্ডিকেশন থাকে যে আদৌ করার দরকার থাকে, আমরা সিলেক্টিভলি আমরা করব ডেফিনেটলি। স্যার, আপনি কোন রোগীদের জন্য উপদেশমূলক বলবেন যে যারা খুব আর্লি এই ডিটেকশনের জন্য, রোগ ডিটেকশনের জন্য আপনাদের কাছে এই ধরনের পরীক্ষা করবার জন্য আসবে? আপনি যদি স্যার একটু দর্শকদের জন্য বলেন। এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি আসলে যদি কোনো রোগীর খেতে কষ্ট হয় বা ঢোক গিলতে কষ্ট হয়, এই ধরনের সমস্যা হলে আমরা খাদ্যনালীতে আমরা এন্ডোস্কোপি প্রথমে করে পরে আমরা এন্ডো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা স্ক্যান করে দেখতে পারি যে কোনো সন্দেহজনক কোনো টিউমার বা কিছু থাকলে এর ইনভেশন বা কত দূর পর্যন্ত এটা ছড়িয়ে গেছে। পাকস্থলীতেও তাই, যাদের বংশগতভাবে দেখা যায় পাকস্থলী ক্যান্সার আছে, এই সমস্ত রোগীর বেলায় যদি কোনো সন্দেহজনক কোনো ছোট টিউমারও পাওয়া যায়, এগুলোকে কিন্তু আমরা এন্ডো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলতে পারবো যে এই টিউমারটা কোন লেয়ার পর্যন্ত, পাকস্থলীর কত দূর পর্যন্ত এটা ছড়িয়ে গেছে, এটা বলা সম্ভব। এবং যদি খুব আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করতে পারি তাহলে অপারেশন করলে এই রোগী সম্পূর্ণভাবে ভালো হয়ে যাওয়া সম্ভব থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে খাদ্য পিত্তথলি, পিত্তনালীতে পাথর থাকে, হয়তো দেখা যায় পেশেন্টের জন্ডিস থাকে, এমআরসিপি পর্যন্ত পিত্তনালী পাথরটা ধরতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এন্ডো আল্ট্রাসাউন্ড করে 99% ক্ষেত্রে আমরা বলতে পারি যে পিত্তনালীতে পাথর আছে, এবং তখন রোগীর ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এভাবে আমরা অনেকগুলো রোগ আছে যেখানে নর্মাল আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান বা পেট সিটি যেখানে রিপোর্ট করতে পারে না বা সঠিক রিপোর্ট করতে পারে না, এন্ডো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু এগুলো নির্ণয় করা সম্ভব। ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং মূল্যবান তথ্য দেবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আজকের এই বিশেষ আলোচনাটি শুনেছেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন বাংলায়। প্রিয় দর্শক, কেমন হবে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা? কেমন হবে 2020 সালের চিকিৎসা পদ্ধতি? চলুন না দর্শক, এবারে আমরা একটু ভবিষ্যৎ থেকে ঘুরে আসি। গত কয়েক দশকে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে। চিকিৎসা সেবা এসেছে নতুন নতুন প্রযুক্তি। 2020 সাল নাগাদ এই প্রযুক্তিগুলোর ব্যবহারিক প্রয়োগ কি রকম হতে পারে সেটা এক ঝলক দেখে নিতে পারি। প্রথমে দেখা যাক ইনফরমেশন টেকনোলজি। 2020 সালের দিকে চিকিৎসা ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজির ব্যবহার এক বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। প্রথমে বলা যেতে পারে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক হেলথ রেকর্ডস বা সমন্বিত বৈদ্যুতিক স্বাস্থ্য তথ্যের কথা। এর মাধ্যমে একজন রোগীর ব্যক্তিগত তথ্য, ল্যাব রিপোর্ট, খাদ্যাভ্যাস, মেডিসিন, ডাক্তারের সাথে রোগীর মিথস্ক্রিয়া, কোনো ডিভাইস শরীরে সংযুক্ত করা হচ্ছে কিনা, সবকিছু ট্রেস বা সন্ধান রাখাটা খুব সহজ হয়ে উঠবে। ডাক্তারের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সফটওয়্যারের আবির্ভাব চিকিৎসা সেবাকে করবে আরও সহজতর। এছাড়া ইন্টারনেটের পর্যাপ্ত ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে সৃষ্টি করবে এক নতুন যুগের সূচনা। বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে রোগীর সাথে ডাক্তারের মিথস্ক্রিয়ার ফলে চিকিৎসা সেবা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভার্চুয়ালি হাসপাতাল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। কম্পিউটার প্রোগ্রামের এই ধরনের ব্যবহারের ফলে একজন রোগীও যেমন বুঝতে পারবে হাসপাতালে সে কিভাবে থাকবে, ঠিক তেমনি একজন ডাক্তারেরও বাড়বে কর্মদক্ষতা। অনলাইনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ওয়েবের মাধ্যমেও পাওয়া যাবে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য। এভাবেই হেলথ ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে একজন রোগী তার নিজের চিকিৎসার ক্ষেত্রেই রাখতে পারবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার চলুন দেখি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার কিরূপ চেহারা হতে পারে। হেলথ টেকনোলজির উন্নতির জন্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের চিকিৎসা পাওয়া যাবে স্বল্প খরচে।
উন্নত বিশ্বের রিমোট কেয়ার হিসেবে যেমন ব্যবহৃত হচ্ছে টেলিমেডিসিন, নিকট ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোতে এই সুবিধা চলে আসবে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে। ছোট আকারের তারবিহীন বায়োমেডিক্যাল সেন্সর এবং আলট্রা ওয়াইড ব্যান্ড রাডার টেকনোলজির মাধ্যমে নন মেডিকেল সেটআপেও রোগীর শরীরের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ পর্যবেক্ষণ করা যাবে। মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্কের বিস্তৃত কভারেজের ফলে বর্তমানে বাজারে প্রচলিত স্মার্টফোনের প্রযুক্তির মাধ্যমেও রোগীরা দূরবর্তী স্বাস্থ্যসেবা দানকারীর সাথে সার্বক্ষণিকভাবে তথ্যের আদান প্রদান করতে পারবে। 2020 সাল নাগাদ স্বাস্থ্যসেবায় ইনভেস্টিগেশনের চেহারা পাল্টে যাবে। পরীক্ষাগারে যেসব পরীক্ষা করা হয়ে থাকে তা চলে আসবে রোগীর বেড সাইডে। অধিকাংশ রক্ত সংক্রান্ত পরীক্ষাগুলো হবে রোগীর বেড সাইডে। সেগুলো হবে খুব দ্রুত এবং রিপোর্টও হবে তৎক্ষণাৎ। এমনকি ল্যাব অন চিপ টেকনোলজির মাধ্যমে পরীক্ষার সময় এবং রিপোর্ট পাওয়ার পরবর্তী সময়েও কমে আসবে। পাওয়া যাবে একসাথে অনেকগুলো পরীক্ষার রিপোর্ট, ফলে রোগ নির্ণয় হবে দ্রুত কিন্তু খরচ হবে কম। আল্ট্রাসাউন্ড মেশিন হবে পোর্টেবল বা বহনযোগ্য এবং অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলে এটি হয়ে উঠবে সহজপ্রাপ্য। মাইক্রো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স হয়ে উঠবে পোর্টেবল, ফলে ক্যান্সার রোগীর ডায়াগনোসিস প্রাথমিক স্টেজেই করা সম্ভব হবে। জীবাণুর নিউক্লিয়ক অ্যাসিড নির্ণয় করাটাও হয়ে যাবে পোর্টেবল ধরনের, আর এতে করে রোগী কি ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে সেটা নির্ণয় করা যাবে দ্রুত এবং সহজে। ইমেজিং পদ্ধতিতে আসবে যুগান্তকারী পরিবর্তন। ইমেজিং পদ্ধতির এতটাই উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যে এর ফলে রোগটি কিভাবে তৈরি হচ্ছে সেটাও দেখা যাবে। নতুন নতুন কন্ট্রাস্ট উপাদানের মাধ্যমে এমআরআই পদ্ধতিতে আরও কার্যকরভাবে রোগের মোলেকুলার তথ্য পাওয়া যাবে, ফলে রোগ নির্ণয় হবে আরও নিখুঁত। চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত রিসার্চ এবং আবিষ্কার এই পরিমাণ হবে যে স্বাস্থ্য রক্ষার জন্য নতুন নতুন কার্যকরী ঔষধ এবং পদ্ধতি হাতের নাগালে চলে আসবে। থেরাপিউটিক ভ্যাকসিন এবং ন্যানোমেডিসিন ব্যবহৃত হবে ক্যান্সার চিকিৎসায়। রোবট সাহায্যের হাত বাড়িয়ে দেবে নিখুঁতভাবে বিভিন্ন শল্য চিকিৎসা সহ মাইক্রোস্কোপিক পদ্ধতিতে। হাই ইন্টেন্সিটি আল্ট্রাসাউন্ডের সাহায্যে অনেক পদ্ধতি শরীরের ত্বক না কেটেই করা যাবে। এত ভালো খবরের মধ্যেও আছে কিছু খারাপ খবর। ইনফেকশনের পরিমাণ বেড়ে যাওয়াতে সেগুলোর উপর ওষুধের প্রভাবও কমে যাবে। দেখা দিবে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব ঔষধ তৈরি হবে দাম বেড়ে যেতে পারে সেগুলো। প্রিয় দর্শক, কিডনি আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু তাৎক্ষণিকভাবে অথবা ধীরগতিতে যদি দুটি কিডনি কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাহলে কৃত্রিম পদ্ধতিতে কিডনিকে সচল রাখা হয়। একে বলা হয় ডায়ালাইসিস। দর্শক, এবারে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস সম্পর্কে জানব। এই সম্পর্কে আমাদের জানাবেন প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.এ. সামাদ। The age of your kidney is just like you, অর্থাৎ আপনার কিডনির বয়স ঠিক আপনারই মতো। অর্থাৎ আপনার যখন বয়স বাড়ছে আপনার কিডনিও কিন্তু ক্ষয়িষ্ণু হচ্ছে। যেমন একটি তথ্য থেকে বোঝা যাবে, যেমন বয়স যখন আপনার 30 থেকে 40 তখন আপনার কিডনিতে প্রতিদিন রক্ত প্রবাহিত হয়, প্রতি মিনিটে প্রবাহিত হয় 600 ml করে, এবং যখন আপনার বয়স 80 তখন সেই 600 থেকে কমে আসে 300-তে। আপনার বয়স যখন 70 তখন আপনার কিডনির কার্যক্ষমতা কমে অর্ধেক হয়ে যায়, এবং যাদের বয়স 5 বছরের নিচে তাদের যেমন দীর্ঘস্থায়ী কিডনি রোগ শতকরা 1/2-এর চেয়ে কম, আবার যাদের বয়স 60-এর উপরে তাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগের হার শতকরা 33 জনের চেয়েও বেশি। অর্থাৎ বয়স বাড়তেছে সাথে সাথে কিডনি রোগ বাড়তেছে। কেন কিডনি রোগ বাড়ে বয়সের সাথে সাথে? বাড়ে এই জন্য যে বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং গ্লোমারুলোনেফ্রাইটিস এগুলোর হার বাড়ে। আর এই 3টা কারণেই আমাদের দেশের শতকরা 80 জনের কিডনি বিকল হয়ে থাকে। আমাদের যাতে বয়স বেড়ে গেলে কিডনি রোগ না হয় সে ব্যাপারে যেমন আমাদের সচেতন থাকতে হবে, তেমনি যাদের বয়স বেশি তাদের কিডনি রোগ অলরেডি আছে কিনা সেজন্যও আমাদের সচেতন হবে। তো আছে কিনা এটা আমরা বুঝবো কেমন করে?
আমরা জানি যে 70 থেকে 80 ভাগ কিডনি নষ্ট হলেও কোনো উপসর্গই দেখা দেয় না। তাহলে বুঝবো কি করে? এটা বোঝা যাবে মাত্র 2টি পরীক্ষার মাধ্যমে। প্রস্রাব পরীক্ষা করে দেখা হবে যে এখানে কোনো অ্যালবুমিন যায় কিনা, অথবা খুব অল্প পরিমাণে অ্যালবুমিন, যাকে মাইক্রো অ্যালবুমিন বলে, সেটা যায় কিনা। আর রক্ত পরীক্ষা করে রক্তের একটা উপাদান ক্রিয়েটিনিন, শুধু এই ক্রিয়েটিন পরীক্ষা করেই জানা যাবে যে 100 ভাগে কত ভাগ কিডনি কাজ করছে। কিডনিকে বলা হয় অ্যামেজিং কিডনি, এই জন্য যে দুটো কিডনি যদিও হাতের মুষ্টির সমান, কিন্তু এরা 24 ঘন্টায় 200 লিটার রক্ত পরিশোধন করে আমাদের দেহকে সুস্থ রাখে। এই যে একটা মূল্যবান কিডনি, যে আমাদের সমস্ত দেহ থেকে যে বিষাক্ত পদার্থ আছে এবং আমরা খাবার সাথে যে অতিরিক্ত খাবার খেয়ে থাকি, যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন নেই, সেই অপ্রয়োজনীয় এবং বিষাক্ত পদার্থগুলো প্রস্রাবের সাথে বের করে দিয়ে আমাদের কিডনি আমাদের সুস্থ রাখে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 2 কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত, এবং এই কিডনি রোগের শেষ পরিণতি হলো কিডনি নষ্ট হয়ে যাওয়া। যদিও দীর্ঘস্থায়ী কিডনি রোগের কারণে শুধু কিডনি নষ্টই হয় না, এই কিডনির কারণে হৃদপিণ্ডের বা হার্টের ডিজিজ হতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে, রক্তনালীর রোগ হতে পারে। এবং এগুলোর হার সাধারণত যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে খুব অল্প মাত্রায় থাকলেও তারপরেও এই কিডনি রোগের কারণে এই হার শতকরা 10 থেকে 40 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। সেই জন্য এই দীর্ঘস্থায়ী কিডনি রোগকে বলা হয় ডিজিজ মাল্টিপ্লায়ার, অর্থাৎ এই রোগ অন্য রোগকে ডেকে নিয়ে আসে। তো এই যে কিডনি রোগ আছে, কিডনি রোগের কারণে যদি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়, তাহলে তাদের বেঁচে থাকার উপায় কি? তখন তাদের একমাত্র বেঁচে থাকার উপায় হয় কিডনি সংযোজন করতে হবে, না হয় ডায়ালাইসিস করে। তারপর ডায়ালাইসিসটা কি জিনিস? ডায়ালাইসিস হলো, আমরা জানি যে আমাদের কিডনি আমাদের শরীরে যে সমস্ত দূষিত পদার্থ থাকে বা বিষাক্ত পদার্থ যেগুলো তৈরি হয়, এবং আমরা খাবারের সাথে যে অতিরিক্ত খাবার, অপ্রয়োজনীয় খাবার যেগুলো খাই, সেই উপাদানগুলো প্রস্রাবের সাথে এই কিডনি বের করে দিয়ে আমাদের দেহকে বিষমুক্ত রাখে। কিন্তু যখন কিডনি বিকল হয়ে যায়, তখন কিন্তু কিডনি আর এই বিষাক্ত পদার্থগুলো আমাদের দেহ থেকে বের করে দিতে পারে না, তার ফলশ্রুতিতেই আমাদের মৃত্যু ডেকে নিয়ে আসে। তো ডায়ালাইসিস হলো এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে এই যে বিষাক্ত বা দূষিত পদার্থ আছে সেগুলো আমাদের শরীর থেকে সেকে সেগুলোকে বের করে দেয়। তো এই ডায়ালাইসিস 2 ধরনের হয়, একটা হলো মেশিনে করা যায়, সেটাকে বলা হয় হিমোডায়ালাইসিস। আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস সম্পর্কে আজকে কিছু কথা বলবো। তো পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা কীরকম? এখানে আমরা পেটের মধ্যে ছোট্ট একটি ফুটো করে বা ছিদ্র করে, সুই দিয়ে ছিদ্র করে, সেখানে আমরা একটা ক্যাথেটার ঢুকিয়ে দিই, এবং সেই ক্যাথেটার দিয়ে পেটের ভিতরে 2 লিটার পানি দিতে হয়, এবং 8 ঘন্টা পরে সেই পানিটা বের করে নিয়ে আসি। তো যখন এই পানি পেটে থাকে, তখন কি হয়, এই পেটের চারিদিকে যে রক্তনালী আছে, সেই রক্তনালী থেকে বিষাক্ত পদার্থগুলো এই পানিতে আসে, এবং পানিটা যখন বের করে দেই, তখন সেই বিষাক্ত পদার্থগুলো পানির সাথে বের হয়ে যায়। এভাবে আমাদের রক্ত প্রতিনিয়ত সেগুলো প্রতিশোধিত হতে থাকে। এই পদ্ধতি কিন্তু 2টা আছে। একটা আছে যে ছোট্ট একটু অপারেশন করে, যেটাকে মিনি ল্যাপারোটমি বলে। তো এভাবে আমরা যেমন ক্যাথেটার ঢুকিয়ে দিতে পারি, যদিও সে অপারেশন একটু ঝামেলা সাপেক্ষ, কাজেই যারা একদম খুবই দুর্বল রোগী, যাদের বয়স খুবই বেশি, তাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায়। তো সেজন্য আমরা পেট না কেটেও আমরা জাস্ট পেটটাকে একটু ফুটো করে সেটা দিয়েও করতে পারি। এটা খুবই সহজ উপায়, এবং এটা বেডের পাশে রেখেও রোগীকে করা যায়। এটার সুবিধাটা হলো যে এই পদ্ধতিতে যদি আমরা ক্যাথেটার লাগিয়ে তাকে শিখিয়ে দেই যে কিভাবে এই পানিগুলো বদল করতে হবে, তাহলে কিন্তু আপনারা ঘরে বসে এই পদ্ধতিতে ডায়ালাইজ করতে পারবেন। কারণ মেশিনে ডায়ালাইজ করতে গেলে সপ্তাহে 3 বার করতে হয়, 3 বার ডায়ালাইজ সেন্টার আসতে হয়। ঘরে বসে করলে কাজে এই অতিরিক্ত ব্যয়গুলো হচ্ছে না, নিজের এক্সচেঞ্জ বা পানিটা বদল নিজেই করতে পারছেন, কার উপরে নির্ভরও করতে হয় না। আপনি যদি কোথাও বেড়াতে যেতে চান, আপনি কিন্তু কিছু পানি ব্যাগে করে কয়েক ব্যাগ পানি যদি নিয়ে যান, তাহলে আপনি যেখানে যান আপনি বেড়াতেও যেতে পারবেন। এটা যদি সাবধানে না করা হয়, কেউ যদি কোনোদিন অসাবধানতা বশত করে এবং সেই পানির মধ্যে যদি বাইরে থেকে কোনো জীবাণু ঢুকে যায়, তাহলে কিন্তু পেটে ইনফেকশন হয়ে যেতে পারে।
ইনফেকশন হলে তখন তাকে অনেক অ্যান্টিবায়োটিক খেতে হবে বা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে, এবং সেটা যদি ঠিকমতো চিকিৎসা শুরু না করা হয় তাহলে ক্যাথেটারটা খুলে ফেলতে হতে পারে। সেজন্য যারা সিএপিডি অলরেডি যারা করছেন তারা অত্যন্ত সচেতন থাকবেন, যেন যে নিয়মগুলো আমরা বলে দেই যে সিএপিডি করার আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে এবং মুখে মাস্ক বেঁধে পরিচ্ছন্নভাবে করতে হবে। এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে আপনার এই ইনফেকশন হার অনেক কমে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, এবারের সময় হলো শেষ, চলে এসেছে বিদায় নেবার পালা। তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে আরো নতুন নতুন বিষয় নিয়ে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ঘটনা কি আইসে তো সাজের বাহার পড়লো যে ঘরের বউ সাইজা